আমন্ত্রণ প্রবাসের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে নির্বাচন কমিশনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে তারা আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চান। আগামী নির্বাচনে 40 লাখ ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। আওয়ামী সরকারের আমলে তিনবার ভোট দিতে পারেনি দেশের মানুষ। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের জন্য মুখিয়ে দেশের মানুষ। তবে এরই মধ্যে রাজনৈতিক দলের নানা কথায় নির্বাচন নিয়ে শঙ্কাও রয়েছে জনমনে। কিছু দল যখন বলে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয় সাংবাদিকদের পরিষ্কার জানালেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মানের পরিবর্তন হয়নি। নির্বাচন নিয়ে তাদের কথা রাজনীতিরই অংশ। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওই রকম ভাবেই কথাবার্তা হচ্ছে। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। এদিকে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। That will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. নির্বাচন বিষয়ক সক্ষমতা বাড়াতে ইসি ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয়েও কাজ করতে চায় তারা। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। উন্নত জীবনের আশায় বৈধ ভিসা ইতালিতে গিয়েও বহু বাংলাদেশি শ্রমিক এখন অবৈধ হয়ে যাচ্ছেন। মালিক না পাওয়া ও আইনি জটিলতার কারণে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। চলতি মাসের 31 তারিখ জর্জিয়া মেলোনির ঢাকা সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইতালির মিলান থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালি সরকারের স্পন্সর ভিসার আওতায় বৈধভাবে দেশটিতে আসা হাজারো বাংলাদেশি শ্রমিক মালিক না পাওয়ায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে বৈধ ভিসা থাকলেও অনিশ্চয়তার শিকার হচ্ছেন তারা। সম্প্রতি রোমে বাংলাদেশ দূতাবাসের শ্রমিকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত রকিবুল হকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। একই দিনে সংবাদ সম্মেলনে তারা তাদের ভোগান্তি তুলে ধরেন। আমরা চাই রোম দূতাবাস আমাদের আইনি জটিলতা নিরসনের সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার এই বিষয়টিকে রাষ্ট্রীয় অগ্রাধিকার দিবে এবং ইতালির সাথে কূটনৈতিকভাবে দ্রুত সমাধান করবে। শ্রমিকরা জানান, বৈধ ভিসায় ইতালি আগতদের দ্রুত বৈধতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং রোমের দূতাবাসকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি দালালদের প্রতারণা ঠেকাতে বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করারও দাবি জানান তারা। বৈধভাবে এসেও আমরা এখন পর্যন্ত কাগজ পাইনি, যার ফলে আমরা বৈধভাবে কাজ করার যে একটা সুবিধা এদেশে, এই সুবিধা আমরা ভোগ করতে পারতেছি না। এমনকি আমরা নানান ভোগান্তিতে আছি। আসার আগে বলা হয় 6 মাসের ভিতরে কাগজ করে দেওয়া হবে, কিন্তু এখন 3 বছর হয়ে গেলে এখনো কাগজ করে দিতে পারে নাই। আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধানের ব্যবস্থা না করে তাহলে আমাদের পুরো ফ্যামিলি, শুধু আমি যে এমন একা না, এরকম হাজারো ফ্যামিলি আছে যারা পথে বসে যাবে। দূতাবাসের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও দ্রুত বৈধতা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ হারিয়ে দেশে রেমিটেন্স পাঠাতে পারছেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা সময় শুধুমাত্র শ্রমিক হিসেবে সৌদি আরবে পাড়ি জমাতেন প্রবাসী বাংলাদেশিরা, কিন্তু এখন সেই ধারা বদলেছে। সৌদি ভিশন 2030-এর নানামুখী সুযোগ কাজে লাগিয়ে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি
ইতোমধ্যে ইনভেস্টর হয়ে নিজেদের নামে ব্যবসা শুরু করেছেন। এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার খুলেছে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিকের জন্য। রিয়াদ থেকে রুস্তম খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে এগিয়ে আসছেন নতুন উদ্যোক্তারা। প্রবাসে যত বেশি উদ্যোক্তা বাড়বে তত বেশি প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। সৌদি আরবের রিয়াদে এএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে 14 আগস্ট অনুষ্ঠিত হলো প্রবাসী উদ্যোক্তা মিলন মেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান। 3 বছর যাবত ইনভেস্টরদের জন্য কাজ করতেছি। এই পর্যন্ত প্রায় 800-900 প্লাস আমাদের ইনভেস্টর হয়েছে। আজকে এই সপ্তাহে আমাদের 15 জন ইনভেস্টরদের ইনভেস্টর লাইসেন্স এবং তাদের সিআর কমপ্লিট হয়েছে। ইনশাআল্লাহ আমার কাছে পেন্ডিং কাজ রয়েছে কাছাকাছি 80টি কাজের মতো। ওই কাজগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার শামীম আল আমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান। এছাড়া সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব তুষার বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এ সময় 15 জন নতুন উদ্যোক্তাকে বিনিয়োগ সনদ প্রদান করা হয়। যে আপনারা সৌদি আরবের আইন কানুন নিয়ম মেনে আপনারা চলবেন এবং যাদের 20,000-এর বেশি যারা আপনারা ইনকাম করেন আপনারা বৈধভাবে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স নিয়ে আপনারা ব্যবসা করেন। সৌদিতে দিন দিন বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। অনেকে বাংলাদেশ থেকে এসেও ব্যবসায় যুক্ত হচ্ছেন। এর ফলে বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসার জন্য এই ইনভেস্টর লাইসেন্স মানে উদ্যোক্তা হয়েছি, বানাইছি, আজকে রিসিভ করছি লাইসেন্স। আরো যারা আছেন ব্যবসা করেন তারা সবাই ইনভেস্টর লাইসেন্স বানানোর জন্য উদ্যুক্ত হন এবং আগ্রহীত হন। উদ্যোক্তাদের মতে সৌদি আরবে বাংলাদেশিদের ধারাবাহিক বিনিয়োগ প্রমাণ করে প্রবাসীরা এখন বদলে দিচ্ছে নিজেদের পরিচয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী উদ্যোক্তা মিলন মেলা ও সনদ বিতরণে রেমিটেন্স বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন রুস্তম খান। রুস্তম, সৌদি আরবে বাংলাদেশিরা উদ্যোক্তা হওয়ায় কি কি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে? ধন্যবাদ মেহেজিল। আমরা সবচেয়ে বড় সুযোগ সম্ভাবনা হচ্ছে যারা এখানে প্রবাসী আছেন, একটা সময় আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক হিসাবে আসতেন, আসার পরে বিভিন্ন কফিলের মাধ্যমে তারা এখানে ব্যবসা শুরু করতেন, কিন্তু তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো ব্যবসা নিয়ন্ত্রণে থাকতো না। অনেককেই একদিনে এখানে শূন্য হাতে দেশে ফিরিয়ে দেওয়া হতো, তার ব্যবসা বাণিজ্য সবকিছু তার কাছ থেকে নিয়ে গিয়ে। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে প্রথমে এখানে স্বাধীনভাবে আমাদের প্রবাসীরা বর্তমানে এখানে ব্যবসা করতে পারছেন নিজের নামে, যার কারণে এখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যে তারা ইনভেস্টর হয়ে এখানে ব্যবসা করছেন এবং বাংলাদেশ থেকে নিজেদের পছন্দ মতো প্রশিক্ষিত কর্মঠ তারা তাদের স্কেল অনুযায়ী তাদের চাহিদা মতো প্রবাসী বাংলাদেশি এনে নিজের প্রতিষ্ঠানে কাজে লাগাতে পাচ্ছেন, যার কারণে আমাদের অনেক বেকার শ্রমিকের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি আমাদের যে সকল ব্যবসায়ী এখানে কাজ করছেন বা বিজনেস করছেন তাদের একটা সময় সীমিত আকারে বৈধ পথে রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর একটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু নিজের নামে ব্যবসা করার কারণে এখানে ইনভেস্টর যারা আছেন তারা বৈধ পথে তাদের ইচ্ছা মতো বিজনেসের একটি অংশ বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছেন, যার কারণে বিশাল অঙ্কের একটি রিজার্ভ বাংলাদেশের অর্থ গিয়ে যোগ হচ্ছে। সাথে সাথে আমাদের এই এখানে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রায় 5,000-এরও বেশি ইনভেস্টর এখানে নিজের নামে উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করেছেন। তারই পাশাপাশি অনেক বাংলাদেশি যারা বাংলাদেশে ব্যবসা করছেন এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদি আরবে এসেও তারাও এখন বিভিন্ন সিটিতে ব্যবসা করা শুরু করেছেন, যা এই ফলশ্রুতিতে একটা সময় যে আমাদের এখানে মাত্র শ্রমিক হিসেবে দেখা হতো, আমাদেরকে একটু ছোট্ট চোখে দেখা হতো প্রবাসী বাংলাদেশিদেরকে, এখন সৌদি সরকার এই সুযোগের কারণে বিভিন্ন জায়গাতে এই দেশের সরকারের ইনভেস্টরদের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি ইনভেস্টররা এগিয়ে যাচ্ছেন, যার কারণে। রুস্তম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
ওয়ান রয়্যাল শুধু একটি ফিনটেক ব্র্যান্ড নয়, বরং বৈশ্বিক পরিবার। এই প্রতিপাদ্যে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের টাইটেল স্পন্সর হলো আন্তর্জাতিক ফিনটেক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল। বিশ্বের 120টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই প্রতিষ্ঠান 2025-26 সিজনের জন্য বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। মাস্কাটের ইন্টারসিটি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ওয়ান রয়্যালের আঞ্চলিক প্রধান সৈয়দ তানভীর আহমেদ। ক্লাবের প্রধান উপদেষ্টা সিআইপি ইয়াসিন চৌধুরী বলেন, প্রবাসী দেশের মর্যাদা রক্ষায় এই সহযোগিতা তাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনই একমাত্র পথ, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে, যা কোনোভাবেই কাম্য নয়। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসা সহজ হবে। বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে 1980 সালের 19 আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। ঢাকার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন আশপাশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। শুরুতে বক্তব্য রাখেন ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন হওয়া পরিবারের স্বজনরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই এখন পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে সরব হয়েছে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই দুই একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। অনুষ্ঠানের পুরোটা সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে। আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তারেক রহমান বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, পরিকল্পনা প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করতে চায় বিএনপি। জানান, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র পথ। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনই হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। জনগণের মধ্যে বিএনপিকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। উৎসবমুখর পরিবেশে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। সব মিলিয়ে বিভিন্ন পদে মোট
658 শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনে এখনো প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, যদিও প্রায় সব জোটই তাদের প্যানেল ঘোষণা করেছে। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সোমবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন করে বাড়ায় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই তাই ডাকসু নির্বাচনী কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়। এমন পরিবেশেই শেষ হলো মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। ডাকসু এবার আমি যতদূর দেখছি একটা লেভেল প্লেইং ফিল্ড চলতেছে। যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারে, সেটাই হবে এই ডাকসুর একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা ডাকসুকে খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছি। শিক্ষার্থীরা সবাই উচ্ছ্বসিত এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ বিরাজ করছে। আমারও আমার জায়গা থেকে আমার বিশ্ববিদ্যালয়কে দেওয়ার কিছু আছে, সেই জায়গা থেকে আমি ভাবলাম যে অবশ্যই আমার উচিত সেই আমানতটা রক্ষা করা। আশাবাদী যেমন আশঙ্কাও আছে। এদিন ডাকসুর এজিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দেন মহিউদ্দিন রনি। এরপর স্বেচ্ছায় কারাবরণের জন্য বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। অন্যদিকে মধুর ক্যান্টিনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোটের প্যানেলের নাম ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। আমাদের যেই প্যানেল, এই প্যানেলের নাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থেই প্রতিরোধ পর্ষদ রেখেছি। মনোনয়নপত্র জমা দেন ঢাবি শিবির সভাপতি SM ফরহাদ। ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অন্যদিকে মনোনয়নপত্র জমা ও গ্রহণের সময় বাড়ানোকে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ হিসেবে দেখছে শিবির নেতা সাদিক কায়েম। একই অভিযোগ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেনিয়ামিন মোল্লার। শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান, তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই জোটে অন্যান্য স্টেক হোল্ডার যারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। ছাত্র দলের প্যানেল এখনো চূড়ান্ত হয় নাই, তার থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এই কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। প্যানেল চূড়ান্ত না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদল নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছে বলে জানান ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আলামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। শেষ দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে মোট 658 জন প্রার্থী। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের প্রথম ধাপ। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা এবং একই সাথে বিভিন্ন হিসাব নিকাশ বলে দিচ্ছে এবার প্রতিদ্বন্দ্বিতামূলক হবে ডাকসু নির্বাচন। এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা স্বচ্ছভাবে এই নির্বাচনের আয়োজন করতে পারে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আগামী 30 অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘোষণায় আমরণ অনশন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 10টার দিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুরু করা আমরণ অনশন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এর আগে মুঠোফোনে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন ইউজিসির চেয়ারম্যান SM-A ফায়েজ। শিক্ষার্থীদের অভিযোগ, দফায় দফায় আবেদন এবং আন্দোলন করেও এ বিষয়ে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। সে কারণেই আমরণ অনশনে শুরু করেন তারা। শিক্ষার্থীদের প্রাণের দাবিকে তারা মেনে নিয়ে আমাদের একটা নির্বাচনের ডেটও দিয়েছেন। আমরা এখানে যারা আছি সবাই আশাবাদী আগামী 30 অক্টোবরের মাঝে ইনশাআল্লাহ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হবে। ইউজিসি চেয়ারম্যান স্যার কথা বলেছেন যে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র ছাত্র সংসদের বিষয়টা আমরা অতি সত্বর এখান থেকে পার করে শিক্ষা মন্ত্রণালয়ে দেবো। একটা বৈধ প্রক্রিয়া অনুসরণ করা খুব জরুরি, যাতে কখনো একটা অবৈধ হিসেবে কেউ চিহ্নিত না করে। যেহেতু এখন একটা স্ট্রিমলাইনিং এর চেষ্টা হচ্ছে, আমরা নিশ্চিত পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে দ্রুতই সমাধান হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার রাতে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয় জাকসু নির্বাচন কমিশন। জানানো হয় আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, বিকাল 4টা পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা। 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে সরগরম পুরো ক্যাম্পাস। বিভিন্ন সংগঠন তাদের প্যানেল ঘোষণা করলেও এখনো নিজেদের প্যানেল জানায়নি ছাত্রদল। এই ছিল প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।